আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সরকারি চাকরি কেন করবেন, কত ধরনের সুবিধা রয়েছে, কোন গ্রেডের বেতন কত, মানে সামগ্রিক বিষয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে এই সরকারি চাকরি আপনার হলে কত ধরনের সুবিধা পাবেন সেই সম্পর্কে আজকে একটা ধারণা পেয়ে যাবেন। আমার মনে হয় এটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে, আপনার ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে সরকারি চাকরির জন্য। সবাই যে শুধুমাত্র সরকারি চাকরির জন্য পাগল, কেন পাগল, এর পেছনে লজিক আছে কিনা এটা আজকে বুঝে যাবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আমরা জানি গ্রেড রয়েছে সরকারি চাকরির 1 থেকে 20তম 20টি গ্রেড রয়েছে। গ্রেড কি? গ্রেড হলো বিভিন্ন শ্রেণী, ঠিক আছে? যে শ্রেণীর মাধ্যমে আমরা বুঝতে পারি একজন সরকারি কর্মকর্তা কোন পজিশনে রয়েছেন, কোন জায়গায় রয়েছেন, কি তার বেতন, কি তার ভাতা, তার আয় উন্নতি কেমন, এটা আমরা এই গ্রেডের মাধ্যমে নির্বাচন করতে পারি। এই হলো সহজ কথায়, গ্রেড মানেই হলো শ্রেণী, বিভিন্ন শ্রেণী। এই যে 20টি গ্রেড, আগে কিন্তু 20টি ছিল না, আগে ছিল 10টা পর্যন্ত গ্রেড ছিল, তারপর এখন হচ্ছে 20টি গ্রেড। আচ্ছা, গ্রেড সম্পর্কে আরো একটু ধারণা দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে সবার জন্য। আমি জানি হয়তো অনেকে জানতেও পারেন, যারা জানে না তাদের জন্য। 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টি গ্রেড রয়েছে, এইটাকে বলে প্রথম শ্রেণী। তারপর 10 হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, 11 থেকে 16তম পর্যন্ত হলো তৃতীয় শ্রেণী। আর তারপর 17 থেকে 20তম, এটা হচ্ছে চতুর্থ শ্রেণী বা চতুর্থ শ্রেণী কর্মকর্তা। গ্রেড 20টি হলো, এই 20টি গ্রেডকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই জন্য আমি বললাম গ্রেড মানি শ্রেণী, আমরা বুঝতে পারি যে গ্রেড অনুসারে আমরা বুঝে যাই যে সে কোন শ্রেণীতে আছে, ঠিক আছে? এই হলো গ্রেড। আচ্ছা, এবার আসুন গ্রেডের, বিভিন্ন গ্রেডের এই 20টি গ্রেডের বেতন কি সেটা একটু জেনে যাই। মানে বেসিক যে বেতন, মূল বেতন, এই মূল বেতনটা আমরা একটু জানবো। আমি মোবাইলে নোট করে নিয়েছি, কারণ এগুলো এত কথা হয়তো ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, গ্রেড 1 সেটা হচ্ছে 78,000 টাকা সর্বোচ্চ, 78,000 টাকা মূল বেতন। এটা কিন্তু মূল বেতন, এটার সাথে আরো অনেক কিছু অ্যাড হয়। মূল বেতন হচ্ছে গ্রেড 1-এর 78,000 টাকা, গ্রেড 2-এর 66,000, গ্রেড 3-এর 56,500 টাকা, গ্রেড 4-এর 50,000 টাকা, গ্রেড 5-এর 4,300, গ্রেড 5-এর 43,000 টাকা, গ্রেড 6-এর 35,500 টাকা, গ্রেড 7-এর 29,000 টাকা, গ্রেড 8-এর 23,000 টাকা, গ্রেড 9-এর 22,000 টাকা। এই 9 থেকে আমাদের ইন্টারেস্টিং বিষয়াদি শুরু হয়, কারণ 9-এর উপরে আর নিয়োগ হয় না, ঠিক আছে? এই যে 9 পর্যন্ত আসলাম আমরা, এরপর প্রমোশন দিয়ে দিয়ে এই 8-এ যেতে হয়, 7-এ যেতে হয়, আর নিয়োগ সর্বোচ্চ 9 পর্যন্ত হয়, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, 9 তো বললাম 22,000 টাকা, 10 হলো গ্রেড 10 হলো 16,000 টাকা, গ্রেড 11 হলো 12,500 টাকা, গ্রেড 12 হলো 11,300 টাকা, গ্রেড 13 হলো 11,000 টাকা, গ্রেড 14 হলো 10,200 টাকা, গ্রেড 15 হলো 9,700 টাকা, গ্রেড 16 হলো 9,300 টাকা, গ্রেড 17 হলো 9,000 টাকা, তারপর হলো গ্রেড 18 হলো 8,800 টাকা, এবং গ্রেড 19 8,500 টাকা, গ্রেড 20 8,250 টাকা। এই হলো 20টি গ্রেডের বেসিক বেতন। এই বেতনের সাথে যে জিনিসটা যোগ হয় সেটা হচ্ছে ভাতা। এই সরকারি চাকরিজীবীর জন্য এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। মোটা অঙ্কের ভাতা পেয়ে থাকে, যার কারণে এক একজনের বেতন বেশ বেড়ে যায়, অনেক বড় একটা স্কেল বা ফিগার হয়ে যায়। মনে রাখবেন, এই সরকারি চাকরিজীবীর বাইরে অন্য কেউ কিন্তু ভাতা পেয়ে থাকে না। যেমন ধরুন বেসরকারি জব কিন্তু সরকারি বেতনভুক্ত এমন জব রয়েছে। ফর এক্সাম্পল, নিবন্ধনের স্কুল কলেজের যে শিক্ষক, তারা কিন্তু, আমি এর আগের একটা ভিডিওতে বেশ 15-20 দিন আগে, যে অনেকেই নিবন্ধনের জন্য পাগল, কিন্তু নিবন্ধন যে গভর্নমেন্ট জব না, সরকারি জব না, এটা অনেকে জানেনই না, ঠিক আছে? সম্মান আছে স্কুলের টিচার বা কলেজের টিচার, কিন্তু এটা সরকারি জব নয়, এটা বেস্ট অপশন নয়, এটা হলো মন্দের ভালো। মনে রাখবেন, এটা মন্দের ভালো, আমি কাউকে হতাশ করতেছি না, রিয়েলিটি। তাহলে যা বলছিলাম, যে তারা কিন্তু সরকারি চাকরিজীবী নয়, কিন্তু সরকারি বেতনভুক্ত, তারা, সরকার তাদেরকে বেতন দেয়, তারা কিন্তু কোনো ধরনের ভাতা পায় না।
তাহলে সরকারি চাকরিজীবীর বাইরে অন্য কেউ ভাতা পায় না। এবার আসুন এই চাকরিজীবীদের সুবিধার কথা বলি। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনি গাড়ির সুবিধা পাবেন, যাতায়াতের সুবিধা পাবেন। নির্দিষ্ট কর্মকর্তারা একটা পর্যায়ে নেয়, তারা অনেক পদ রয়েছে, যেমন সহকারী পরিচালক, ওরা শুরুতে গাড়ি পেয়ে যায়, তো গাড়ি পাবে। এই গাড়ি আপনি সরকারি কাজে ব্যবহার করবেন এবং কি পার্সোনাল কাজেও ব্যবহার করতে পারবেন, এটা বৈধতা রয়েছে। আর যাদের গাড়ি মানে যারা পাবেন না নিচের দিকে কর্মকর্তা, তারা যাতায়াতের জন্য ভাতা পাবেন সরকারি, মানে সরকারি খরচটা আপনি পাবেন, অথবা তাদের ট্রান্সপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট নিজস্ব থাকে, আর যাদের থাকে না তারা কিন্তু আপনার যাতায়াতের টাকা আপনি পাবেন। তাহলে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। তারপর 2 নম্বর সুবিধা, সুদ মুক্ত, কোনো ধরনের সুদ ছাড়া আপনি ঋণ নিতে পারবেন। গৃহ নির্মাণের, বাড়ি তৈরি করার জন্য ঋণ পাবেন। ঋণের ফিগারটাকে আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সর্বনিম্ন 20 লক্ষ থেকে সর্বোচ্চ 75 লক্ষ, বিভিন্ন গ্রেড অনুসারে আপনারা ঋণ নিতে পারবেন। এটা বিভিন্ন সিটি কর্পোরেশনে যদি আপনি বাড়ি বানান তাহলে এক ধরনের ঋণ নিতে পারবেন, বিভাগীয় শহরে যদি বাড়ি বানান তাহলে এক ধরনের ফিগার, আর জেলা শহরে বাড়ি বানালে সেটা আরেক ধরনের ফিগার। মোটামুটি এই যে রেঞ্জটা আমি বললাম, এই রেঞ্জের ভেতরে আপনারা ঋণটা পাবেন। তারপর আসুন উৎসব ভাতা, ঈদুল ফিতর, ঈদুল আজহা অথবা দুর্গা পূজায় আপনারা দুটো উৎসব ভাতা পাবেন। আপনার যে মূল বেতন থাকবে তার সমপরিমাণ, ঠিক আছে। যেমন ধরুন নবম গ্রেডের উনি যদি 22,000 টাকা বেতন পান, তাহলে 22,000 টাকা সমপরিমাণে পাবেন। যে প্রথম গ্রেড 1-এ আছে উনি প্রায় 1,56,000 টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, তাহলে আপনি দুটো উৎসব ভাতা পাবেন। তারপর বাংলা নববর্ষ ভাতা, ঠিক আছে, আপনি আপনার মূল বেতনের, এই জায়গায় মূল বেতনের 20 ভাগ আপনি পাবেন। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ভাতা, নববর্ষের ভাতা কিন্তু এই যে একটু আগে বললাম, নিবন্ধনের শিক্ষকরা কিন্তু এই ভাতাটা পেয়ে থাকেন, এই একমাত্র এটাই পান তারা, ঠিক আছে। এবার আসুন পরেরটাই কথা বলি। আপনি সরকারি চাকরি পেলে আপনি চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা মাসে পাবেন আপনার নিজের চিকিৎসা করানোর জন্য। এটা ভাবা যায়? এটা এখানেই শুধু পাবেন। শুধু এখানে থেমে থাকবে না, আপনি যদি খুব দুরারোগ্য ব্যাধি হন, বড় ধরনের হয়, আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। আরো বিভিন্ন সুবিধা এটার মধ্যে ইনক্লুড হবে, আপনার অবস্থা অনুসারে সেটা নির্ভর করবে। তারপর 18 রকমের ছুটি পাবেন, বছরে 18টা সিস্টেম রয়েছে ছুটির, যেটা আপনি উপভোগ করতে পারবেন। তারপর আপনার দুটো সন্তানের জন্য শিক্ষা সহায়তা ভাতা পাবেন 1000 টাকা, 500 টাকা 500 টাকা করে দুটো সন্তানের জন্য পাবেন। তবে 3 নাম্বার সন্তান হলে সেটা পাবেন না, শুধু দুটো সন্তানের পাবেন। তারপর আপনার যদি পোস্টিং দুর্গম অঞ্চলে হয়, যেমন ধরুন পার্বত্য অঞ্চলে যদি আপনার ডিউটি পড়ে, তাহলে আপনার মূল বেতনের 20 ভাগ আপনি ভাতা পাবেন, এটাকে বলে দুর্গম অঞ্চল ভাতা। তারপর বদলি ভাতা পাবেন, সরকারি কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে তখনও ভাতা পাবেন। তারপর দৈনিক ভাতা নামে আরো একটি ভাতা রয়েছে। তারপর পথ ভাতা, মানে যাতায়াতের মতনই আরেকটা পথ ভাতা রয়েছে। তারপর মহিলারা দুটো মাতৃত্বকালীন 6 মাসের মাতৃত্বকালীন দুটো ছুটি নিতে পারবেন, দুবার। মানে বাবা যায়, আপনি 6 মাস ঘরে বসে থাকবেন, আপনি প্রেগনেন্ট হলে আর কি, সেটাকে মাতৃত্বকালীন ছুটি বলে। 6 মাস ঘরে বসে থাকবেন, কিন্তু 6 মাসের বেতনই আপনি পাবেন। এইভাবে দুবার সন্তান নিলে আপনি উপভোগ করতে পারবেন মাতৃত্বকালীন ছুটি। আপুদের জন্য এটা তো বড় অপরচুনিটি। এটা অনেক বেসরকারি তো থাকে, কিন্তু এই টাকা টোকার বিষয়ে থাকে না, আরো বিভিন্ন সমস্যা থাকে, কিন্তু গভর্নমেন্টে এইভাবে টাকা সহ বেতন টাতন সব ধরনের সুবিধা পাবেন। তারপর আপ্যায়ন ভাতা নামে আরো একটি ভাতা পাবেন। এই ভাতাগুলোর ছাড়াও আরো অনেক ভাতা রয়েছে, পেশন ভাতা, দুলাই ভাতা, তারপর টিফিন ভাতা, এরকম আরো অনেক ভাতা যোগ হবে। তাহলে বলেন, আমি অনেকগুলো স্কিপ করে করে বা ছোট ছোট করে বলছি, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, তাহলে বলেন আপনি গভর্নমেন্ট জব কেন করবেন না, কেন পরিশ্রম করবেন না? গভর্নমেন্ট জবের সুবিধার শেষ নেই। সামাজিক স্বীকৃতি, এটা তো মানে এই মুহূর্তে যে কোনো সময়ের চেয়ে এখন সামাজিক স্বীকৃতি অনেক বেশি, মানুষ গভর্নমেন্ট জব শুনলেই ফিদা হয়ে যায়, ঠিক আছে। সুতরাং কেন আপনি করবেন না? আচ্ছা, আমি কিন্তু শুধু গভর্নমেন্ট জবের কথাই বললাম, আমি অন্যান্য জবের কে ছোট করছি না। অন্যান্য জব, কারণ সবাই তো গভর্নমেন্ট জব পাবে না, এটাই বাস্তব। দেখলাম আমার এর আগের ভিডিওতে অনেকে বাজে কমেন্ট করছেন যে ভাই সরকারি চাকরি সবাই পাবে। আমি তো কখনোই বলি না যে সবাই পাবে, কারণ প্রাইভেট সেক্টরও প্রচুর বড় একটা অংশ যুব সমাজকে তারা টিকিয়ে রেখেছে, এটা তো প্রশংসাযোগ্য। কিন্তু এটা প্রথম অপশন যেন না হয়। আমার প্রথম অপশন থাকবে
প্রথম টার্গেট থাকবে গভর্নমেন্ট জব, দেন আমি ওইটাতে যাবো যদি আমার না হয়। ঠিক আছে, সবাই তার গভর্নমেন্ট জব পাবেন। তো এই হলো বিষয়, আমার মনে হয় কিছুটা ধারণা পেয়েছেন। পড়াশোনা করেন, যদি হয়ে যায় তাহলে তো ভালোই হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।